এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব ঐচ্ছিক পেশি সংকোচনের সময় যে বিভিন্ন পরিবর্তনগুলি সংঘটিত হয় সেগুলি সম্পর্কে। ইতিপূর্বে আমি যে ভিডিওটি করেছিলাম পেশি সংকোচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে পেশি সংকোচনের সময় বিভিন্ন পরিবর্তন। পেশি ঐচ্ছিক পেশি সংকোচনে বিভিন্ন পরিবর্তন। প্রথমে 1 নম্বর, ভৌত পরিবর্তন। পেশি সংকোচনে যে ভৌত পরিবর্তন হয় সেটি হল ঐচ্ছিক পেশি সংকোচনের সময় পেশির দৈর্ঘ্য পরিবর্তিত হয় কিন্তু স্থূলতা বাড়ে। সর্বসাকুল্যে পেশির আয়তন কিন্তু স্থির থাকে। এটা হলো পেশির ভৌত পরিবর্তন। নাম্বার 2, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য পেশি সংকোচনের সময় শক্তি ব্যয়িত হয়। এই শক্তি আসে এটিপির আর্দ্র বিশ্লেষণ থেকে। অর্থাৎ কি, এটিপি আর্দ্র বিশ্লেষিত হয়। ATP is ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। তৈরি হয় ADP প্লাস PI প্লাস শক্তি। এই শক্তির বদৌলতে পেশি সংকুচিত হয়। এটিপির এই শক্তি কি কি কাজে ব্যবহৃত হয়? নাম্বার 1, মায়োসিনের মস্তক অ্যাক্টিনের সক্রিয় স্থানের সঙ্গে আবদ্ধ হয়, তৈরি করে ক্রস ব্রিজ। এই ক্রস ব্রিজ তৈরি করার সময় এটিপির শক্তি প্রয়োজন হয়। তাহলে ক্রস ব্রিজ, মায়োসিনের মস্তক অ্যাক্টিনের সক্রিয় স্থানে যুক্ত হওয়া এবং ক্রস ব্রিজ তৈরি করার জন্য শক্তি প্রয়োজন, এটিপি থেকে আসে। নাম্বার বি, পাওয়ার স্ট্রোক। মায়োসিনের মস্তক এটিপি বিশ্লেষণে উৎপাদিত শক্তির সাহায্যে অ্যাক্টিন তন্তুকে মায়োসিনের কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে, গড়িয়ে মায়োসিনের মস্তক এই অ্যাক্টিন তন্তুকে মায়োসিনের কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে। একে বলে পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকে এটিপির আর্দ্র বিশ্লেষিত শক্তি ব্যবহৃত হয়। নাম্বার সি, এবার পেশি কোষের সার্কোপ্লাজম থেকে ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমিক রেটিকুলামের প্রান্তীয় থলিতে অপসারিত হয়। পেশি সংকোচনের অব্যবহিত পরেই এই ক্যালসিয়াম আয়নের অপসারণ সার্কোপ্লাজম থেকে
প্রান্তীয় সিস্টার্ন বা সিস্টার্নিতে বা প্রান্তীয় থলিতে। সুতরাং ক্যালসিয়াম আয়নের অপসারণ। নাম্বার ডি, মায়োসিনের মস্তক অ্যাক্টিনের সক্রিয় স্থান থেকে অপসারণের জন্য এটিপি আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন শক্তি ব্যবহৃত হয়। অর্থাৎ মায়োসিনের মস্তক সক্রিয় স্থান থেকে অপসারণ, এই সমস্ত কাজের জন্য শক্তি ব্যয় হয়, যেটা এটিপি থেকে আসে। পেশির অনবরত সংকোচনের ফলে প্রচুর পরিমাণে এটিপি খরচ হয়। সুতরাং এই এটিপি আবার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে পুনঃসংশ্লেষিত হয়। সুতরাং এটা এটিপির ব্যবহার। এবার সেই এটিপির পুনঃসংশ্লেষ, সেটাও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে। নেক্সট, এটিপির পুনঃসংশ্লেষ। এটিপির পুনঃসংশ্লেষ। কিভাবে এটিপির পুনঃসংশ্লেষ হয়? নাম্বার এ, এটিপির পুনঃসংশ্লেষ হয় সাধারণত দুটি উৎস থেকে। এক হচ্ছে ক্রিয়েটিন ফসফেট থেকে, যা পেশির কোষের সার্কোপ্লাজমে থাকে, আর হয় গ্লুকোজের বিপাকের ফলে। দেখা যায় এই ক্রিয়েটিন ফসফেট থেকে, ক্রিয়েটিন ফসফেট এটা পেশি কোষের সার্কোপ্লাজমে থাকে। এই ক্রিয়েটিন ফসফেট থেকে এটিপি তৈরি হয়। ক্রিয়েটিন ফসফেট প্লাস এডিপি, এখানে উৎসেচক লাগে ক্রিয়েটিন ফসফোট্রান্সফারেজ, ক্রিয়েটিন ফসফোট্রান্সফারেজ আর লাগে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। এখানে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন না প্রয়োজন হয় না। ক্রিয়েটিন ফসফেট প্লাস এডিপি তৈরি হয় এটিপি প্লাস ক্রিয়েটিন। এই এটিপি এখান থেকে আসে পুনঃসংশ্লেষ। আবার এই যে ক্রিয়েটিন গ্লুকোজ বিপাকের ফলে উৎপন্ন এটিপির সহিত এইভাবে ক্রিয়েটিন আবার পরবর্তীকালে গ্লুকোজ বিপাকের ফলে উৎপন্ন এটিপি থেকে আবার ক্রিয়েটিন ফসফেট তৈরি হয়। অর্থাৎ এই ক্রিয়েটিন প্লাস এটিপি, এখানে ক্রিয়েটিন কাইনেজ এই উৎসেচকের সাহায্যে তৈরি হয় ক্রিয়েটিন ফসফেট প্লাস এডিপি। হ্যাঁ, অল্প সময়ের জন্য বেশি সংকোচনে এই শক্তি ব্যবহৃত হতে পারে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে বেশি সংকোচনের ফলে গ্লুকোজ বিপাকের শক্তি অত্যন্ত দরকার। এই বিক্রিয়াকে বলে লোম্যান্স রিয়াকশন। এই বিক্রিয়ার নাম লোম্যান্স রিয়াকশন। তাহলে দ্রুত এবং খুব বেশিক্ষণ ধরে পেশি সংকোচনের জন্য কিন্তু ক্রিয়েটিন ফসফেট খুব একটা সুবিধাজনক না। তাই গ্লুকোজ বিপাকের ফলে উৎপন্ন শক্তি সেখানে
এটিপি তৈরিতে ব্যবহৃত। নেক্সট, ক্রিয়েটিন ফসফেটের ফলে পরে আমরা আসি গ্লুকোজ বিভাগ। গ্লুকোজ বিপাক। এই গ্লুকোজ বিপাকের ফলে যে শক্তি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যা এটিপি সংশ্লেষে ব্যবহৃত হয়। কিরকম সেটা? সাধারণত পেশি কোষে এই যে গ্লাইকোজেন, এই পেশি কোষে থাকে। এই গ্লাইকোজেন গ্লাইকোলিসিস প্রক্রিয়ায়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি করে পাইরুভিক অ্যাসিড প্লাস এটিপি। এই এটিপি সংশ্লেষ, এই যে পুনঃসংশ্লেষ বলছি। এবার এই পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি এই দুভাবে জারিত হতে পারে। নেক্সট, এখানে অক্সিজেনের উপস্থিতি এখানে অক্সিজেনের অনুপস্থিতি। এখানে অক্সিজেনের উপস্থিতিতে এই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র সংগঠিত হয়, প্লাস এখানে এটিপি। গ্লাইকোজেনের এখনো গ্লাইকোজেন ক্রেবস চক্র এবং গ্লাইকোলিসিসের মাধ্যমে বিয়োজিত হয়ে প্রায় 39 এটিপি তৈরি করতে। এখানে এই এটিপি সংশ্লেষিত হয়। আবার অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভেটে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড আবার কোরি চক্রের মাধ্যমে এই গ্লাইকোজেনের এখান থেকে কোরি চক্রের মাধ্যমে পেশির গ্লাইকোজেনে রূপান্তরিত। এই ল্যাকটিক অ্যাসিড থেকে গ্লাইকোজেন এই তৈরি হওয়ার যে চক্রাকার পথ, একে বলা হয় কোরি চক্র। এই কোরি চক্র কিভাবে সংঘটিত হয়? সাধারণত দেখা যায় পেশির গ্লাইকোজেন এই পেশির গ্লাইকোজেন থেকে উৎপন্ন হয় পেশির ল্যাকটিক অ্যাসিড। এই যে দেখা গেল ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া। এই ল্যাকটিক অ্যাসিড এই যে প্রক্রিয়ায় তৈরি হলো গ্লাইকোজেন থেকে পেশির ল্যাকটিক অ্যাসিড, একে বলে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই পেশির ল্যাকটিক অ্যাসিড সাধারণত নিওগ্লুকোজিনেসিস প্রক্রিয়ায় বা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় তৈরি করে যকৃতের গ্লাইকোজেন। এই পদ্ধতির নাম হলো গ্লুকোনিওজেনেসিস। আবার যকৃতের গ্লাইকোজেন সাধারণত গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যায়, তৈরি করে রক্তের গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া তৈরি হয় রক্তের গ্লাইকোজেন। এই রক্তের গ্লুকোজ
রক্তের গ্লুকোজ প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস, এর নাম গ্লাইকোজেনোলাইসিস। আবার রক্তের গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয় পেশির গ্লাইকোজেন। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস এই হলো করিচক্র। এই করিচক্রের মাধ্যমে এই পেশির গ্লাইকোজেন আবার তৈরি হয়ে যায়। ক্লিয়ার? এভাবেও শক্তি উৎপন্ন হয় এবং পেশির গ্লাইকোজেন অক্ষত থাকে। এই হলো রাসায়নিক পরিবর্তন। পেশি সংকোচনের সময় যে রাসায়নিক পরিবর্তন ঘটে সেগুলো। এবার আসে 3 নম্বর, আরেকটি পরিবর্তন ঘটে হলো পিএইচ এর পরিবর্তন। কি হয় এক্ষেত্রে? পেশি সংকোচন কালে পেশি কোষে একদিকে যেমন ক্ষারীয় পদার্থ উৎপন্ন হয়, তেমনি অ্যাসিড উৎপন্ন হয়। সুতরাং পেশি সংকোচন বা স্বাভাবিক পেশি সংকোচন কালে পেশি কোষে মৃদু ক্ষারীয় অবস্থা বজায় থাকে। স্বাভাবিক পেশি সংকোচনে, স্বাভাবিক পেশি সংকোচনে কি অবস্থা? পিএইচ = 7.3 বা মৃদু ক্ষারীয় অবস্থা বজায় থাকে। কিন্তু বারংবার পেশি উদ্দীপিত হলে, অবাধ শ্বসনের ফলে যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তখন পেশি কোষ কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। অর্থাৎ বারংবার পেশি সংকোচনে তখন অক্সিজেন ছাড়াই দেখা যায় এই গ্লুকোজ বা গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলিসিসের মাধ্যমে। সুতরাং তখন কি হয়? পেশি সাধারণত পিএইচ 7 বা তার থেকে কিছুটা কম, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক 7টা সাধারণত নিউট্রাল, এর থেকে সামান্য কম বা এইও অ্যাসিডিক হয়। সুতরাং পেশি সংকোচনের সময় পেশি কোষে এইরকম পিএইচ এর কিন্তু পরিবর্তন হয়। নেক্সট নাম্বার 4, চতুর্থ পরিবর্তন, তাপীয় পরিবর্তন। তাপীয় পরিবর্তন পেশি সংকোচন কালে এটিপি খরচ হয়। সুতরাং এটিপি ভেঙে গিয়ে যে শক্তি উৎপন্ন হয়, তা কিছু অংশ পেশি সংকোচনে ব্যয়িত হলেও বেশ কিছু অংশ তাপ শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। সাধারণত সমদৈর্ঘ্য পেশি সংকোচনে উৎপাদিত শক্তি সবটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু সমটান পেশি সংকোচনে উৎপাদিত শক্তি 70% তাপ শক্তি উৎপাদনে ব্যবহৃত। এই তাপ শক্তির উৎপাদন বা পরিবর্তন 3টে স্তরে হয়। এ, সক্রিয় শক্তি। নেক্সট বি, হ্রস্ব শক্তি। নাম্বার সি, প্রসারণ শক্তি। কি এগুলো? সাধারণত পেশিতে উদ্দীপনা প্রয়োগ এবং সংকোচন শুরু হয়, এর মধ্যবর্তী যে তাপ, তার নাম সক্রিয় শক্তি।
বা সক্রিয় তাপ শক্তি। আচ্ছা, এবার পেশি সংকোচনকালে যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় হ্রস্ব তাপ শক্তি। আর পেশির সংকোচনের পরে প্রসারণকালীন অবস্থায় যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় প্রসারণ তাপ শক্তি। এই 3 প্রকার তাপীয় পরিবর্তন দেখা যায় পেশি কোষে। নাম্বার 4 হলো নাম্বার 5 বৈদ্যুতিক পরিবর্তন। নাম্বার 5 বৈদ্যুতিক পরিবর্তন। বিষয়টি কি? স্বাভাবিক বিশ্রামকালে পেশিতে যে তড়িৎ বিভব তার মান হলো, অর্থাৎ বিশ্রামকালে পেশি তড়িৎ বিভব -70 মিলিভোল্ট। কিন্তু পেশিতে উদ্দীপনা প্রয়োগ করলে উদ্দীপনা প্রয়োগের স্থান, অর্থাৎ সার্কোলেমার যে স্থানে উদ্দীপনা প্রয়োগ করা হয় সেই জায়গার ভেদ্যতার পরিবর্তন হয় এবং সেই স্থানে পেশি কোষের ভেতর এবং বাইরের তরলের মধ্যে সোডিয়াম পটাশিয়াম আয়নের কি হয়, স্থানান্তর ঘটে। ফলে পেশি কোষের তড়িৎ বিভবের পরিবর্তন হয়। বিশ্রামকালে যেটা থাকে তার নাম স্থিতি বিভব। এর নাম স্থিতি বিভব। কিন্তু সংকোচনকালে যেহেতু এই পেশি কোষের সার্কোলেমার যেখানে প্রয়োগ করা হয় উদ্দীপনা, সেখানকার ভেদ্যতার পরিবর্তন হয়, আয়নের বহিস্থ এবং অন্তঃস্থ তরলের মধ্যে আয়নের আদান প্রদান ঘটে। তার ফলে পেশি কোষের স্থিতি বিভব ক্রিয়া বিভবে পরিণত হয়। অর্থাৎ সংকোচনকালে পেশির কি হয়, ক্রিয়া বিভব কত হয়, +35 মিলিভোল্ট। এইভাবে পেশি সংকোচনকালে তড়িৎ বিভবের পরিবর্তন ঘটে পেশি কোষে। স্থির বিভব এবং ক্রিয়া বিভব উৎপন্ন হয়, যার পরিমাণ হলো এই -70 মিলিভোল্ট। এটা হলো ক্রিয়া বিভবটা কি, +35 মিলিভোল্ট। এই হলো পেশি সংকোচনকালে সংঘটিত বিভিন্ন প্রকার পরিবর্তন। শেষ করছি, ভালো থাকবেন।